সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে কোনো একজন ইসলামিক চিন্তাবিদ, দার্শনিক, গবেষক, বিজ্ঞানী এরকম মনীষীদের নিয়ে আলোচনা করি, তাদের জীবন আলোচনা এবং জীবন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আজকে আমরা তদ্রূপ এমন একজন বিজ্ঞানীর নিয়ে আলোচনা করব যাকে বিজ্ঞান বিশ্বে নতুন করে পরিচয় করে দেওয়ার তেমন কিছু নেই, তারপরও আমরা তার অবদানগুলোকে তুলে ধরার জন্য আমরা আজকে আলোচনা করব। তিনি হচ্ছেন জাবের ইবনে হাইয়ান, যিনি একাধারে রসায়নবিদ, জ্যোতিষশাস্ত্র, গণিতশাস্ত্র, বিভিন্ন বিজ্ঞানের শাখা প্রশাখায় তার অনেক অবদান আছে। আমরা শুরুতেই তার জীবনের উপরে ছোট্ট একটি তথ্যচিত্র দেখে নিই। বিখ্যাত বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান পাশ্চাত্যে জেবার নামে পরিচিত। তার পুরো নাম আবু মুসা জাবির ইবনে হাইয়ান। তিনি 721 খ্রিস্টাব্দে পারস্যে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান নিয়ে মতপার্থক্য রয়েছে। কারো মতে তিনি ছিলেন একজন খোরাসান, যিনি পরে কুফাতে যান। অন্যদের মতে তিনি ছিলেন সিরিয়ার আদিবাসী, পরে তিনি পারস্য ও ইরাকে বসবাস করেন। জানা যায় যে তার পিতা ছিলেন হাইয়ান আল আজদি। তিনি ছিলেন আরব আজদ উপজাতির একজন ফার্মাসিস্ট, যিনি উমাইয়া খিলাফতের সময় ইয়েমেন থেকে কুফাতে চলে আসেন। জাবির ইবনে হাইয়ান ছিলেন একাধারে রসায়নবিদ ও আলকেমিবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী, প্রকৌশলী, দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং ঔষধ বিশারদ ও চিকিৎসক। তাঁকে রসায়নের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। জাবির ইবনে হাইয়ান আলকেমিতে পরীক্ষণমূলক পদ্ধতির গোড়াপত্তন করেছিলেন। তিনি রসায়নের অসংখ্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন, যার অনেকগুলো এখনও ব্যবহৃত হয়, যেমন হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিড সংশ্লেষণ, পাতন এবং কেলাসীকরণ। তার অধিকাংশ রচনা দুর্বোধ্য এবং বিভিন্নভাবে সংকেতায়িত। বিশেষজ্ঞ ছাড়া তার রচনা কেউ খুব একটা বোঝেন না। বিশেষজ্ঞদের মধ্যেও কেউ জানেন না ঠিক কী সংকেতের মাধ্যমে তিনি লিখেছিলেন। বিজ্ঞানীদের ধারণা, সে সময় আরবে প্রচলিত বিভিন্ন পদার্থের নামের মাধ্যমে তিনি বিস্তৃত রাসায়নিক সংখ্যায়ন পদ্ধতি তৈরি করেছিলেন। তার আলকেমি ক্যারিয়ার এই পদ্ধতিকে ঘিরেই আবর্তিত হয়েছে। তিনি লোহার মরিচারোধক বার্নিশ আবিষ্কার করেছিলেন। এছাড়া ধাতুর শোধন, তরলীকরণ, বাষ্পীকরণও তাঁর আবিষ্কার। তিনি সর্বপ্রথম ইস্পাত তৈরি করার পদ্ধতি বের করেন। চুলের কলপ, কাঁচ, লেখার কালি তৈরির প্রক্রিয়া ও ব্যবহার বিধি সম্পর্কেও বিস্তারিত বলেছিলেন। তার উল্লেখযোগ্য বই হল কিতাব আল রামা আল কবির, আল কুতুব আল মিয়া ওয়ালা ইথন, আল কুতুব আল শাবান, আশারত কুতুব মুফা ইল্লা এল শাবান, আল কুতুব আল শ্রান, আল কুতুব আল মাউজান, আল কুতুব আল খামসুমি ইত্যাদি। তাঁর রচনার পরিধি ছিল সুবিশাল। সৃষ্টিতত্ত্ব, সঙ্গীত, ঔষধ, জাদু, জীববিজ্ঞান, রাসায়নিক প্রযুক্তি, জ্যামিতি, ব্যাকরণ, দর্শনশাস্ত্র, যুক্তিবিদ্যা, জীবিত প্রাণীর কৃত্রিম প্রজনন, জ্যোতির্বিদ্যার পূর্বাভাস ইত্যাদি। আমরা স্যার এই যে বিশিষ্ট একজন মনীষী, বিজ্ঞানী এবং জ্ঞান বিজ্ঞানের অনেকগুলো শাখায় তার অবদানকে আমরা দেখতে পেলাম। তো এই যে জাবির ইবনে হাইয়ান এত বড় একজন মনীষী, এত বড় একজন বিজ্ঞানী, এর পিছনের গল্পটা কেমন? আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই। কারণ আমার নবীর কাছে যখন ওহী আসে প্রথম, সেটা শিক্ষা সংক্রান্ত। নবী তার সাহাবীদের শিক্ষায় অনুপ্রাণিত করেছেন। শুধু অনুপ্রাণিত করাই নয়, উনি নিজে শিক্ষক হিসাবে সাহাবীদের শিক্ষাদান করেছেন এবং হাজার হাজার শিক্ষিত সাহাবী তৈরি করেছেন, যে সাহাবীরা পরে ইসলামের পতাকাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। এবং উনি শিক্ষার প্রতি একটা জাগরণ আনতে পেরেছিলেন। শিক্ষা মানে শুধু ধর্মীয় শিক্ষাই নয়, শিক্ষার সমস্ত বিষয়ে উনি শিক্ষিত করে তুলেছেন সাহাবীদের। রাজনীতি, অর্থনীতি, জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, এমন কোনো শাখা নেই। এমনকি ডিপ্লোমেসিও উনি শিখিয়েছেন। সব শাখায় উনি শিক্ষিত করে তুলেছেন এবং শিক্ষিত হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। সেই ধারাতেই শুরু হয় ইসলামের শিক্ষার জাগরণ। জাবির ইবনে হাইয়ান উনি অনেক বিষয় বিশেষজ্ঞ ছিলেন, কিন্তু ওনার প্রত্যেক বিশেষজ্ঞের একটা মেজর ফিল্ড থাকে। কেমিস্ট্রি ছিল তার মেজর ফিল্ড। তো আপনি একজন কেমিস্ট্রির প্রফেসর হিসেবে জাবির ইবনে হাইয়ানকে কিভাবে মূল্যায়ন করবেন, বা কোন জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দিবেন আপনি তার কন্ট্রিবিউশনের দিকে? একাধিক তার কন্ট্রিবিউশন আছে। আমি প্রথমেই বলি যে উনি ইজ দ্য ফাদার অফ কেমিস্ট অ্যান্ড আলকেমিস্ট। উনি কেমিস্ট্রির পিতা। একদম গোড়াপত্তন কেমিস্ট্রি যেটা বলা যায় তার হাত দিয়েই হয়েছে।
এবং তার অনেক অবদান আছে সে সময়, যেটা এখন আমরা এখনো প্রচলিত আছে। আমরা সবাই জানি যে সোনা এবং প্লাটিনাম এবং মূল্যবান ধাতুকে দ্রবীভূত করা যায় না। হি ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকভার অ্যাকুয়ারিজিয়া। 1 ভাগ নাইট্রিক অ্যাসিড এবং 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিশ্রিত করার পরে একটা যে লিকুইড হয়, যেটাকে বাংলায় বলা হয় রাজ অম্ল, অম্লের রাজা, সেটি সোনাকে প্লাটিনামকে দ্রবীভূত করতে পারে, যেটা এখনো চলছে। জি স্যার, আমরা জাবির ইবনে হায়ান সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা জানবো। জ্ঞান, বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য, আমাদের সাথে আলোচক হিসাবে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। জাবির ইবনে হাইয়ানের যে কন্ট্রিবিউশনের কথা বলছিলেন এবং তাকে বলছিলেন যে ফাদার অফ কেমিস্ট বা পায়োনিয়ার, এবং তিনি প্রথম অনেক কিছু ইনভেন্ট করেছিলেন, এই বিষয়গুলো জাবির ইবনে হাইয়ানের পক্ষে কিভাবে সম্ভব হয়েছিল? জাবির ইবনে হাইয়ান, ওনার জন্ম নিয়ে বিভিন্ন দ্বিমত আছে। ওনার জন্ম, কেউ বলে যে আদিবাসী সিরিয়ার, কেউ বলে ইরাকের, সেখান থেকে উনি আরবে 2জন শিক্ষকের কাছে শিখেছেন। সাদিক একজনের নাম। সৃষ্টির নেশায় তাকে একটি বিষয়ে আবদ্ধ রাখতে পারে না, তাকে অনেক বিষয় বিশেষজ্ঞ করে তোলে। তাই আরও জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে পদার্থবিজ্ঞান, মেডিসিন, চিকিৎসা বিজ্ঞান, সব ক্ষেত্রেই তার অবদান ছিল। কিন্তু মেজর কন্ট্রিবিউশন ছিল তার কেমিস্ট্রিতে। উনি সে সময় যেটা চিন্তাই আমরা করতে পারিনি, এখন যেটা আমরা বলতেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা তারই সংশ্লেষণ। উনি কিন্তু এইসব জিনিস সংশ্লেষ করেছেন, প্রস্তুত করেছেন ল্যাবরেটরিতে। আমরা যেটা বলি স্টিলের উনি কন্ট্রিবিউশন আছে। মরিচা ধরে, সে মরিচার যে পেইন্ট, ভার্নিশ এখন আমরা ব্যবহার করতেছি আজকে 1500 সাল পরে, এখন ওনার সৃষ্টি সেটা। এবং উনি ভাগ করে দিয়েছেন, অনেক কিছুকে ভাগ করে দিয়েছেন, শ্রেণী বিভাগ করে দিয়েছেন, যে এই যৌগ হলো উদ্ভিদ থেকে আসে, এটা হলো এটা আসে প্রাণীর থেকে, এটা আসে খনিজ থেকে, শ্রেণী বিভাগ করেছেন। এবং ওনার বড় কন্ট্রিবিউশন যেটা পরবর্তীতে আসছে, এখন যেটা আমরা রসায়নের মৌলগুলোকে যখন আমরা চিহ্নিত করি, যেমন অক্সিজেন ও, হাইড্রোজেন এইচ, এইসব যখন, ওইটার তারও আগে ছিল সিম্বল দিয়ে অনেকটা আঁকিয়ে দিয়ে, যেমন এই একাদশী চাঁদ দিয়ে বোঝানো হতো সিলভারকে। তারও আগে কিন্তু উনি ব্যবহার করেছিলেন সংকেত, যে সংকেতের কারণে তার কেমিস্ট্রির বইয়ে বিশেষজ্ঞরা কিছু উদ্ধার করতে পারলেও অধিকাংশ বিশেষজ্ঞ তার অনেক লেখা অর্থ উদ্ধার করতে পারেনি, যেহেতু উনি সে সময় কেমিস্ট্রির সংকেত ব্যবহার করতেন। এটা অনেক আগে। এখন আমরা যেটা ব্যবহার করি, যেটা সেটা আগেই 150 বছর আগেই উনি সেটা শুরু করেছিলেন, ব্যবহার করেছিলেন। এবং এই কারণেই তার অনেক লেখার মর্ম উদ্ধার করতে পারেনি অনেক বিশেষজ্ঞরাই। আজকের মুসলিম তরুণরা গোল্ডেন পিরিয়ডটা এটা আসলে কতটুকু জানে? আমাদের যখন মুসলিম জাগরণ এসেছিল, তখন ইউরোপীয় সভ্যতা অন্ধকারে চলে যাচ্ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 6ষ্ঠ শতাব্দীতে। 5ম শতাব্দী থেকে 500 সাল থেকে 1500 সাল পর্যন্ত ইউরোপ অন্ধকারে ডুবে যাচ্ছিল। তাদের বর্বরিয়ান আচরণ তাদের দখল করেছে, গ্রিক সভ্যতা ধ্বংস করে ফেলেছে, হেলেনিস্কি সভ্যতা ধ্বংস করে ফেলেছে, ইউরোপিয়ান রোমান সভ্যতা ধ্বংস করে ওরা বর্বর হয়ে গেছে। এই মুসলমানদের ঐতিহ্য তারা ধরে রাখতে পারেনি। অথচ ওই ইউরোপিয়ানরা সেই মুসলমানদের শিক্ষা তারা নিয়েছে। পরবর্তীতে আমরা আলোচনায় আসবে যে কিভাবে তারা পেল এই শিক্ষাটা। সেইটা পেয়েই ওরা শিক্ষিত হয়ে গেল, আমার মুসলমানদের কাছ থেকে নিয়েই শিক্ষিত হয়ে গেল। কেমিস্ট্রি ওখান থেকে শিখেছে, জ্যোতির্বিজ্ঞান ওখান থেকে শিখেছে, চিকিৎসায় তো মুসলমানদের চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের একাধিপত্য ছিল। প্রথম মেডিকেল ইউনিভার্সিটি হয় সলেনরোতে, এটা ইতালি, সলেরনো বলে ওটাকে। ওখানে মেডিকেল চিকিৎসা, সেখানে কিন্তু মুসলমান পদ্ধতি পড়ানো হয়। কিন্তু স্যার মৌলিকভাবে আসলে কেন আমরা হারালাম, যদি খুব মৌলিক কোনো কারণ খুঁজে বের করতে চাই? এই হারিয়ে যাওয়ার পিছনে একটা কারণও আছে। স্যার আপনি বলছিলেন যে আমাদের ঐতিহ্য ছিল, আমরা হারিয়েছি, হারানোর কারণটা বলতে চাচ্ছিলেন স্যার, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ক্রুসেডের পর থেকে মুসলমানদের সেই যে জাগরণের ধারাটা, সেটা হারানো শুরু করে এবং ওদের জাগরণ শুরু হয়। এবং এই ক্রুসেডের কারণেই মুসলমানদেরকে যেন তারা কখনো হাইলাইটেড না হয়, সেটা ইউরোপিয়ান সভ্যতা তারা যখন এগিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে মুসলমানদেরকে ছায়া ফেলে দিচ্ছে তাদের উপরে, যে তারা যেন হাইলাইটেড না হয়। যেটা হাসান মাসুদ সাহেব তার বইয়ে লিখেছেন, বিজ্ঞান এবং ইসলাম এবং বিজ্ঞান, যে অনেক কিছুই মুসলমানদের কাছ থেকে নিয়েছে তারা, কিন্তু তারা তার অ্যাকনলেজ করেনি। সেক্ষেত্রে বোধ হয় স্যার মুসলিম যারা শাসকরা ছিলেন
বা যারা পৃষ্ঠপোষক ছিলেন তারাও বোধহয় শিক্ষার চেয়ে ক্ষমতা, অর্থ বা অন্য কোনো বিষয়ে সেটাই আগে 10ম শতাব্দীর আগ পর্যন্ত ওরা পৃষ্ঠপোষকতা করেছেন। তারপরে তারা নিজেদের ক্ষমতাকে এবং নিজেদের বংশার উপর মানে যেটা কিংশিপকে রক্ষা করতে ব্যস্ত হয়ে গেলেন। ইসলামের যে শিক্ষা নবী দিয়ে গেছেন, যে শিক্ষাকে টেনে নেওয়ার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য যে উনি মন্ত্র দিয়েছিলেন, সেখান থেকে বিস্তৃত হয়ে যায় তারা ওখানেই থেমে যায়। এবং যেখানে ভবিষ্যতে আমাদের আগামীতে এটা যদি চলতেই থাকতো তাহলে পৃথিবীতে ইসলামী সভ্যতাই আসতো, ইউরোপিয়ান সভ্যতা আর আসতো না। জি, অত্যন্ত চমৎকার বলছিলেন স্যার। আমরা জাবির ইবনে হাইয়ানের কন্ট্রিবিউশন, মুসলিমদের কন্ট্রিবিউশন সম্পর্কে আমরা শুনছিলাম। আমরা এখন মুসলিম ঐতিহ্য নিয়ে ছোট্ট একটি ভিডিও চিত্র দেখব। সামারা মধ্য ইরাকের একটি শহর, যা 636 থেকে 892 সাল পর্যন্ত আব্বাসীয় খিলাফতের রাজধানী ছিল। খলিফা আল মুত্তাসিম টাইগ্রিস নদীর পূর্ব তীরে এই শহর প্রতিষ্ঠা করেন। প্রাচীন নগর পরিকল্পনা বিবেচনায় ইউনেস্কো 2007 সালে শহরটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। খলিফা আল মুত্তাসিম তাঁর রাজধানী স্থাপনের জন্য একটি স্থান অনুসন্ধান করছিলেন, কেননা তার সৈন্যদের সাথে বাগদাদের অধিবাসীদের বারবার সহিংস ঘটনা ঘটছিল। সে সময় নাগারওয়ান খালের মাথায় বাগদাদ থেকে 80 মাইল উত্তরে এই স্থানকে রাজধানী হিসেবে নির্মাণ করেন তিনি। প্রকৌশলীদের সাহায্যে তিনি একটি আধুনিক শহর তৈরি করতে চেয়েছেন। সাধারণ মানুষের আবাসস্থল থেকে দূরে খলিফা এই সেনানিবাস স্থাপন করেন। সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকদের জন্য এখানে বেশ কয়েকটি প্রাসাদ, বাজার, মসজিদ, স্নানাগার ইত্যাদি সে সময় তৈরি করা হয়। বিভিন্ন স্থান থেকে শ্রমিক ও বিশেষজ্ঞ কারিগর নিয়ে আসা হয় শহর নির্মাণের জন্য। শহরের স্থাপত্য বিকাশে আব্বাসীয় খলিফাগণ ভূমিকা রাখেন। আল মুতাওয়াক্কিল বিশাল মসজিদ, সেনানিবাস ও আল জাফরি নামে একটি প্রাসাদ তৈরি করেন। রাস্তা, ঘরবাড়ি এবং মসজিদ বেশ পরিকল্পিত করে নির্মাণ করা হয়েছিল। সামারার রাস্তাগুলি প্রশস্ত এবং যোগাযোগের সুবিধার জন্য বেশ কয়েকটি সিরিজ দ্বারা যুক্ত। ছোট বড় রাস্তার ধারে ভবন নির্মিত হয়। নগরীর এই বিভাগের বাসিন্দারা ছিলেন নাগরিক এবং সামরিক কর্মীদের মিশ্রণ। আবাসন ছাড়াও সরকারি ও বেসরকারি আস্তাবল, ভূমিকর অফিস বা দিওয়ান আল খারাজ এবং কারাগার সহ আরও কয়েকটি ভবন এই অঞ্চলে অবস্থিত। এখানকার বাজারে প্রতিটি ধরনের পণ্যদ্রব্য আলাদা আলাদা বিভাগে বিক্রি করা হতো। মধ্য সামারার উত্তর প্রান্তে ছিল খলিফার প্রাসাদ। আল মুনতাসির, আল মুস্তাইন, আল মুত্তাজ, আল মুহতাদি এবং আল মুত্তামিদের রাজত্বকালে এই অঞ্চল সরকারি আবাসন হিসেবে কাজ করেছিল। মুসলমান শাসকদের নির্মিত এই পরিকল্পিত শহর তাদের শাসন ব্যবস্থার স্মারক হিসেবে গুরুত্ব রাখে। আমরা এই যে মুসলিম ঐতিহ্য দেখলাম, সামারার যে আব্বাসীয় খিলাফতের যুগের একটা আর্কিওলজিক্যাল সিটি, এবং এটা মুসলিম ঐতিহ্য বহন করতেছে। এই ঐতিহ্য থেকে কি আমাদের কোনো শিক্ষার কোনো বিষয় আছে কিনা? অবশ্যই, এইটা আমাদের আদি জিনিস। এখান থেকে তো শিক্ষা নিতে হবে, আমাদেরকে নিজেকে চিনতে হবে কি ছিলাম আমরা। এই ঐতিহ্য থেকে আমরা একটা জিনিস তো দেখতে পারি যে মুসলমানেরা আর্কিটেকচারে কি পরিমাণ উন্নত ছিল। তারা আর্কিটেকচার, তাদের রুচি কেমন ছিল, কত সুন্দর ছিল তাদের চিন্তাধারা, চিন্তাভাবনা। তো সেখান থেকে তো আমরা আমাদের কেন আমরা সেই মুসলিমরা কেন পিছিয়ে সরে আসলাম, কেন আমরা সেই গতিতে আগাতে পারলাম না, সেটা ভাবার একটা জিনিস আছে আমাদের, সেটা অবশ্যই ভাবতে হবে। আমাদের যে গোল্ডেন এজ, তো এখন এটা যদি ফিরে পেতে চাই তাহলে কি করণীয় বলে আপনি মনে করেন? এখানে আমি তো নবীর পথে অনুসরণ করতে চাই। নবী যে জিনিসটি আমাদের সাহাবীদের মধ্যে দিয়ে গেছেন, যে জ্ঞান অর্জন, সর্ববিষয়ে জ্ঞান অর্জন, শুধু রিচুয়াল না, শুধু আল্লাহকে ভয় দেখানো বা লোভ দেখানো নয়, সব বিষয়ে জেনে। কারণ এই আধুনিক যুগে এসে সব বিষয়ে জ্ঞানী না হলে, জ্ঞানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে গেলে জ্ঞানী হতে হবে তাকে, এবং তার জন্য তাকে শিক্ষা দরকার। শিক্ষাই একমাত্র সব কিছু অন্ধকারকে দূর করতে পারে, কুসংস্কারকে দূর করতে পারে, এবং শিক্ষিত শত্রুকে শিক্ষা দিয়েই পরাস্ত করতে হবে। যার যে অস্ত্র, সেই অস্ত্রকে মোকাবেলা করতে গেলে সেই অস্ত্রই লাগে তার। আমাদের তরুণদের আমাদের ঐতিহ্য অনুযায়ী তাদেরকে শিক্ষিত করা এবং তাদের
তাদেরকে আবার সাপোর্ট দিতে হবে। তাদের সাপোর্ট ছাড়া তাদেরকে আমরা, কারণ শিক্ষাটা যদি সেই শিক্ষাকে যদি আমরা নেওয়ার পর সেই শিক্ষাকে যদি আমরা প্রয়োগ করতে না পারি, এগিয়ে নিয়ে যেতে না পারি, এবং তার জন্য সাপোর্ট লাগবে, মানে পৃষ্ঠপোষকতা দরকার। সেক্ষেত্রে বোধহয় মুসলিম বিশ্বগুলো এগিয়ে আসতে পারে যৌথভাবে বা এককভাবে। এবং এখানে সবচেয়ে বড় দায়িত্ব আমি মনে করি মুসলিম বিশ্বদেরই। তাদের ঐতিহ্য ফিরে আনতে গেলে তারা যে ভুলটি করেছিলেন সেই ভুলটি থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি তো মনে করি, আমার ব্যক্তিগত অভিমত সেটা, যে মিডল ইস্টের রাষ্ট্রগুলো কি তাদেরকেই আগে ভূমিকায় আসতে হবে, যেহেতু তারা অর্থনৈতিকভাবে সচ্ছল। অর্থনৈতিকভাবে সচ্ছল না, ঐতিহ্য তো সেখানে। বাগদাদি যত বড় বড় যেসব আসেন তারা বাগদাদে লেখাপড়া করেছেন, তারা বেশিরভাগই বাগদাদে লেখাপড়া করেছেন। আল রাজি বাগদাদে লেখাপড়া করেছেন, কিন্দি বাগদাদে লেখাপড়া করেছেন, হায়ার স্টাডি বাগদাদি করেছেন। বাগদাদ, এবং আমরা যেটা দেখলাম সমরখান্দ, এটা ইরাকে। সুতরাং ওইটাই তো তখন সভ্যতার কেন্দ্র ছিল। তো তাদের উদ্ধার করার জন্য তাদের ভূমিকাটা আগে আসবে না? সেটাই তো আগে হবে। এবং শুধু তাই নয়, মুসলমানদের মধ্যে ইউনিটি লাগবে এবং বৈষম্য দূর করতে হবে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষা সবাইকে শিক্ষিত করতে হবে, এবং সেই শিক্ষাকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেখান থেকে ধারাবাহিকভাবে সব ক্ষেত্রেই, শুধু এক দু একটা নয়, সব ক্ষেত্রেই এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এই শিক্ষিত এই যুগের টেকনোলজির যুগে টেকনোলজির লড়াই টেকনোলজি দিয়ে করতে হবে, শিক্ষার বিরুদ্ধে লড়াই শিক্ষা দিয়েই মোকাবিলা করতে হবে। জি 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 স্যার, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলছিলেন আমাদের করণীয় হিসাবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আলোচনা করছিলাম বিশিষ্ট বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানকে নিয়ে। আমরা তার জীবনী আলোচনার পর তার থেকে আমাদের শিক্ষা এবং আমাদের করণীয় কি, সেই রকম আরও জাবির ইবনে হাইয়ানকে পাওয়ার ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।